দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল। জরুরি অবস্থা জারির বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে জানালেন স্বরাষ্ট্র সচিব। ঈদের ছুটিতে নিরাপত্তায় তৎপর থাকবে পুলিশ। বিকেএসপিতে ডিপিএল এর ম্যাচ খেলতে গিয়ে ম্যাসিভ হার্ট অ্যাটাক তামিম ইকবালের। সাভারের হাসপাতালে পড়ানো হলো রিং। শারীরিক অবস্থায় স্থিতিশীল জানালেন চিকিৎসক। অপহরণের পর মুক্তিপণ আদায় খোদ পুলিশের। 2 ভুক্তভোগীকে ছেড়ে দেওয়ার পর বগুড়া হাইওয়ে পুলিশের সহায়তায় 5 সদস্যকে আটক, তদন্ত করে ব্যবস্থা। এবং শুরু হলো ঈদ যাত্রা। শেকড়ের টানে ছুটছে মানুষ, নির্দিষ্ট সময়ে ছাড়ছে ট্রেন। ভিড় নেই বাস টার্মিনালে। চট্টগ্রাম সন্দ্বীপ ফেরি চলাচলে খুলল যোগাযোগের নতুন দুয়ার। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাম। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল। ঈদের ছুটিতেও সারা দেশে নিরাপত্তা নিয়ে বিঘ্ন ঘটবে না। বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র সচিব আরও বলেন, যে কোনো সময় জরুরি অবস্থা জারি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের চাপ দেয়া নিয়ে সেনাবাহিনীকে জড়িয়ে বিস্ফোরক সব অভিযোগ সামনে এনেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা। এ নিয়ে উত্তপ্ত রাজনীতি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে জরুরি অবস্থা জারিসহ নানা ধরনের গুঞ্জন। এ অবস্থায় সোমবার বিকেলেই সচিবালয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। বলেন, দেশের আইন শৃঙ্খলা স্থিতিশীল রয়েছে। ঈদের ছুটিতেও নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না। জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। প্রতি রাত্রে 2 জন অফিসার ঢাকা শহরের প্রত্যেকটা পেট্রোলিং কদ্দূর হচ্ছে না হচ্ছে সেটা সরাসরি তারা যাচ্ছেন সারা রাত। এই কাজটা আমরা অ্যালার্ট রয়েছি। নিরাপত্তা ব্যবস্থাগুলো না হয় এর সবগুলোই নেওয়া হবে ইনশাল্লাহ, এবং আমরা সতর্ক থাকব যাতে আনটুয়ার্ড কিছু না হয়। এই সম্বন্ধে আমার কোনো কমেন্ট নাই। এগুলা মেয়ার গসিপস, আলাপ আলোচনা হচ্ছে, কিন্তু একজনের কথা বলছে, এর সম্বন্ধে আমার কোনো কমেন্ট নেই। আমাদের যে কাজ আছে সেটা আমরা জারি রাখবো এবং সেভাবে চলতে থাকবো। এদিকে সমুদ্রপথে অবৈধভাবে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে সচিবালয়ে বৈঠক করেছে দুদেশ। পরে স্বরাষ্ট্র সচিব জানান, অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর পাশাপাশি তাদের পুনর্বাসনে উদ্যোগ নেয়ার অনুরোধ জানানো হয়েছে। লোকগুলো ভিকটিম অফ সার্কামস্ট্যান্সেস, তো সেইটাতে মূল এমফেসিসটা ছিল এই যে কতজন আসছে সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো যে এই লোকগুলোকে কিভাবে আমরা সমাজে রিহ্যাবিলিট করতে পারি, বা ইন আদার ওয়ার্ডস কিভাবে কম্পেনসেট করতে পারি ফর দেয়ার লস। এইটাতে তারা সাপোর্ট দেওয়ার জন্য একটা অঙ্গীকার করেছে। ঈদের পর দিল্লির পরিবর্তে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়া হাই কমিশন থেকে বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলেও জানান সিনিয়র সচিব। সেটা আমরা প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চলমান সংকট নিরসনের প্রধান উপদেষ্টাকে জাতীয় বৈঠকের আহ্বান এবি পার্টির। দুপুরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আহ্বান জানান দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। এ সময় এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, 5 আগস্টের সময়ের একটি ভিডিও সামনে এনে বিভ্রান্ত করা হচ্ছে। শেখ হাসিনার নির্দেশেই এ ধরনের উস্কানিমূলক গুজব ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সেনাপ্রধানের সঙ্গে বিভিন্ন রাজনীতিকদের সঙ্গে যেসব কথা হয় তা ব্যক্তিগত আলাপ, তা জনগণের সামনে এনে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে তার সমাধানের দায়িত্বও এ সরকারের। এছাড়া এনসিপির 2 মুখ্য সংগঠককে ফেসবুক পোস্টের ক্ষেত্রে আরও কৌশলী হওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন এবি পার্টির চেয়ারম্যান। তরুণ নেতাদের অনেক কিছুকে আমরা অত সিরিয়াসলি নিচ্ছি না। আমরা আশা করছি তারা আস্তে আস্তে তাদের ম্যাচুরিটি ডেভেলপ করবে। সেনাবাহিনী প্রধান বর্তমান পরিস্থিতিতে যে সমস্ত বিষয় বলেছেন রাজনৈতিক নেতাদের সাথে, এগুলো একান্ত ব্যক্তিগত আলাপ। সেই আলোচনাকে পাবলিকলি এনে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে এটাকে সমাধানের দায়িত্ব, এটাকে কুল ডাউন করে স্বাভাবিক পরিস্থিতি আনার দায়িত্ব এই সরকারের। সরকারকে অনুরোধ করব, দেশের এই পরিস্থিতিতে আপনি একটি জাতীয় সংলাপ আহ্বান করেন দ্রুত। অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ নয়, দেশের প্রতি দায়বদ্ধতার দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় সার্জিস আরও বলেন, আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে একটি মহল বিভিন্ন গুজব সৃষ্টি করে যাচ্ছে, তবে জনগণকে সচেতন থেকে সেগুলো মোকাবিলা করতে হবে।
বিকেলে পঞ্চগড়ের 5 উপজেলায় পথসভা করার কথা রয়েছে এনসিপি নেতা সার্জিস আলমের। শুধু বাংলাদেশ সেনাবাহিনী না, এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনায়, এক। এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা আশা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের যে রেসপেক্টের জায়গাটা আছে সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে। বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, এই রাজনীতিতে তাদের যে আমরা কখনোই তাদের কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করব না, বরং তারা প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি তাদের যে দায়বদ্ধতা, তাদের যে কাজ, সেটা তারা ঠিকমতো পালন করে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে টাইগার কিংবদন্তি ক্রিকেটার তামিম ইকবাল। বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীন ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তার। দ্রুত সাফারের কেপিজি স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানোর পর এনজিওগ্রাম করে তামিমের হার্টে 100% ব্লক পাওয়া যায়। পরে দ্রুতই বসানো হয় রিং। অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও শঙ্কামুক্ত নন সাবেক অধিনায়ক। অশ্রুসিক্ত চোখে বাংলার তামিম ইকবালের জন্য প্রার্থনা আমাদের অধিনায়কের জন্য। সুস্থ হও আমাদের নায়ক, শত আনন্দের জন্ম দেয়া দেবদূত। বন্ধু সাকিবের জন্মদিনে আলোচনায় তামিম, কিন্তু এমন আলোচনায় যেন আর না থাকতে হয় টাইগার কোন ক্রিকেটারকে। অথচ নিয়ম মেনে চলছিল সবই। ডিপিএল এ শাহিনপুকুরের সঙ্গে ম্যাচে টসও করেছেন, তবে হঠাৎ করে অস্বস্তি, তাই তো নামেননি ফিল্ডিং এ। সেখানেই এক দফা হার্ট অ্যাটাক হয় এই ড্যাশিং ওপেনারের। কিছুক্ষণের মধ্যেই হয় ম্যাসিভ হার্ট অ্যাটাক। হঠাৎ যেন থমকে যায় সব, থমকে যায় গোটা বাংলাদেশ। তামিমকে নিবিড় পর্যবেক্ষণে নেওয়া হয় স্থানীয় কেপিজি হাসপাতালে। অবস্থার আরো অবনতি হওয়ায় ঢাকা থেকে উড়ে যায় হেলিকপ্টার, কিন্তু গ্রিন সিগন্যাল মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে। চিকিৎসা হচ্ছে সেখানেই। টস করার পরে ভাই ফিল্ডিংয়ে নামবে, তখন ওই টাইমে উনি বলতেছে আমার একটু খারাপ লাগতেছে। তখন উনি বসছে চেয়ারে, বসার পরে আমাদের ডক্টর ফিজিও আসছে। ফিজিও আসার পরে বললো, এখানে ফোন দিছে, ফোন দেওয়ার পরে ডাক্তার আসছে। পরে উনি বলতেছে আমার চাপা ব্যথা করতেছে। পরে আমরা রিস্ক না নিয়ে হসপিটালে নিয়ে আসছি ওনার গাড়ি দিয়ে। আসার পরে এখানে আমরা তখন মাঠে ছিলাম। পরে 1 থেকে 1.5 ঘন্টা পরে হেলিকপ্টার আসছে। হেলিকপ্টারে তখন আমরা হেলিকপ্টারের ওই পাশে ছিলাম। হেলিকপ্টারে নিতে পারিনি, তখন আবার অবস্থা খুব বাজে অবস্থা হয়ে গেছে, মুখ টুক দিয়ে ফ্যানা টানা বের হয়ে গেছে। ডাক্তাররা হার্ট পাম্প করছিলেন, তার কোনো পালস পাওয়া যাচ্ছিল না, খুবই সংকটাপন্ন অবস্থা ছিল। সেই অবস্থান থেকে এখানে আবার আনা হয় এবং এমার্জেন্সি যেই বিভাগটা আছে সেখানে লাইফ সাপোর্টের মতো যত রকম সরঞ্জাম আছে সব কিছু দিয়ে তাকে তার পালসটা ফিরিয়ে আনার চেষ্টা করা হয় এবং ফরচুনেটলি সেটা সম্ভব হয়েছে শেষ পর্যন্ত। কেপিজি হাসপাতালে এনজিওগ্রাম করা হয় তামিমের। ঢাকা থেকে ছুটে আসে তার পরিবার, আসে বিশেষজ্ঞ চিকিৎসকও। যেখানে একটি হার্টে 100% ব্লক পাওয়া যায়, দ্রুতই বসানো হয় রিং। মিরপুরে বেলা 12টার সময় বসার কথা ছিল বিসিবির বর্তমান কার্যনির্বাহী পর্ষদের 19তম সভা, কিন্তু কিংবদন্তির এমন দিনে ওসব থোড়াই কেয়ার। বাতিল করা হয় বোর্ড সভা। সব পরিচালকরা ছুটে যান কেপিজি হাসপাতালে। ছিলেন বোর্ড সভাপতি ফারুক আহমেদও। সময় গড়ায়, সঙ্গে বাড়ে টেনশন। প্রার্থনায় গোটা বাংলাদেশ। বিসিবি সূত্রে জানা যায় অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনো শঙ্কামুক্ত নন তামিম। তার একটা ইতিবাচক খবরের জন্য এবার তাকিয়ে কোটি চোখ। মাহবুব রিমন, সময় সংবাদ। ঈদযাত্রার শুরুর দিনে অনেকটা নির্বিঘ্নেই বাড়ি ফিরছেন ঢাকাবাসী। যাত্রীচাপ কম থাকায় ভোগান্তি নেই বললেই চলে, যদিও রেল ও সড়ক পথে বৃহস্পতিবার থেকে বাড়তে পারে চাপ। মনির হোসেনকে সঙ্গে নিয়ে ঈদযাত্রার প্রথম দিনের বিস্তারিত জানাচ্ছেন আল আমিন তুষার। ছোট্ট আরাবিয়া দাদুবাড়ি যাবার আনন্দে পুরো স্টেশন প্ল্যাটফর্মকেই যেন সে বানিয়েছে নিজের খেলার মাঠ। নেই কোনো ক্লান্তি, বাড়িতে গিয়েও সবার কাছে আদায় করবে সালামি, আর খেলার সঙ্গী তো থাকছেই। খেলবো, যাবো, ঘুরে বেড়াবো, দেশে যা আরো মজা হবে, তাই এখন থেকে শুরু করছি মজা। আরাবিয়ার মতো স্টেশনে দেখা মিলল আরও অনেকের। তাদের আনন্দ যেমন বাঁধ ভাঙা, তেমনি বড়দেরও চোখে মুখে উচ্ছ্বাস। কারণটা ওই বাড়ি ফেরার আনন্দ, যদিও অল্প বিস্তর অভিযোগও রয়েছে কারো কারো মুখে। ঈদ আনন্দ তো এটা ভাষায় বলা প্রকাশ করা সম্ভব না। অনেকদিন পরে বাসায় যাচ্ছি, আবার অনেকদিন কাটাই আসতে পারবো ওখান থেকে। ভিড় খুবই কম,
এদিক দিয়ে ভালো। পঞ্চগড় অনেকদিন পরে যাচ্ছি, আমি অনেক বেশি এক্সাইটেড আর অনেক ভালো লাগছে। প্রথমে 1 থেকে 2 ঘন্টা ওয়াশরুমগুলোতে যাওয়া গেল, পরবর্তীতে আর যাওয়ার মতো পরিবেশ থাকে না। এদিন সকাল থেকেই নির্বিঘ্নে বাড়ির পানে ফিরছেন রেলপথের যাত্রীরা। যদিও ঈদের বাড়তি ট্রেন যুক্ত হবে আগামী বৃহস্পতিবার। সঙ্গে যাত্রার দিনে 2 ঘন্টা আগে থেকে বিক্রি হবে 25% স্ট্যান্ডিং টিকিট। সবগুলা ট্রেনই সঠিক সময় ছেড়ে গেছে। 2টা ট্রেন মাত্র লেট গেছে, একটা ইঞ্জিন স্বল্পতা বা কারেক্টিংয়ের জন্য গেছে, লেট গেছে। যাত্রী সাধারণ খুব বেশি একটা বিড়ম্বনার শিকার হয়নি। টিকিটধারী যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে নিরাপদে তাদের যাত্রা সম্পন্ন করতে পারে সেই জন্য বিভিন্ন জায়গায় আমরা চেকিংয়ের ব্যবস্থা রেখেছি। এদিন রেলপথে প্রায় 50,000 যাত্রী ঢাকা ছাড়ছেন। সঙ্গে শুরু হয়েছে ফিরতি ট্রেনের টিকিট বিক্রিও। মিলেছে 3রা এপ্রিলের টিকিট। এদিকে সড়ক পথে ঈদযাত্রায়ও এখনও নেই যাত্রী চাপ। সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা যায় প্রতিদিনকার নিয়মিত চিত্র। বাড়তি ছুটি এবারের যাত্রাকে স্বস্তির করেছে বলে মনে করছেন যাত্রীরা। ঢাকায় থাকে যারা বাড়ি যায় তারা তাদের ভিতরে একটা সাংঘাতিক আকারের অনুভূতি কাজ করে। আমাদের অনেক ভাই বোন থাকে, আমরা অনেক মজা করি। বাড়িতে যাব অনেকদিন পরে, এটাই আনন্দ আসলে। ওরা খুব মজা করে, খুব এনজয় করে সবার সাথে। ভোগান্তি তেমন কিছু না, বাট এই যে যাওয়ার আগে যে ভাড়াটা ডাবল হয়ে যায় এইটাই একটু ভোগান্তি। সংশ্লিষ্টরা বলছেন আগামী বৃহস্পতিবার থেকে বাড়তে পারে যাত্রী চাপ। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সাগর পথে খুলল যোগাযোগের নতুন দুয়ার। চট্টগ্রাম সন্দ্বীপ নৌ রুটে চালু হলো বহুল প্রতীক্ষিত ফেরি সার্ভিস। ফলে 18 কিলোমিটার সাগর পথ পাড়ি দিতে সময় লাগবে এখন মাত্র 1.25 ঘন্টা। ইতিহাসের সাক্ষী হতে পেরে খুশি সন্দ্বীপবাসী। প্রাথমিকভাবে ফেরি চালু হলেও সারা বছর নিরাপদে চলতে পারে এমন কোস্টাল ফেরি ভবিষ্যতে চালু করতে চান নৌ উপদেষ্টা। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল ফেরি সার্ভিসের, অবশেষে পূরণ হলো সেই স্বপ্ন। সোমবার সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে প্রথমবারের মতো যাত্রা শুরু করে ফেরি কপোতাক্ষ। 5 উপদেষ্টাকে সঙ্গে নিয়ে ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। সমুদ্রের নীল জলরাশি দেখতে দেখতে ফেরি পৌঁছে সন্দ্বীপে। সেখানে তাদের শুভেচ্ছা জানান সন্দ্বীপবাসী। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি তারা। সন্দ্বীপের মানুষের কাছে একটা নতুন দ্বার উন্মোচিত হয়েছে। আমরা আসলে আবেগ আপ্লুত। এই ভাষা, এই আবেগ ভাষায় ব্যক্ত করার মতো না। পরে সন্দ্বীপ উপজেলা পরিষদের সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম সন্দ্বীপ সরাসরি ফেরি সেবা চালুর মাধ্যমে একটি নিরাপদ নৌ যোগাযোগ ব্যবস্থা সচল হলো বলছেন উপদেষ্টারা। সন্দ্বীপে যে মানুষের এত কষ্ট, 4 লক্ষ মানুষের যাতায়াতে এত কষ্ট, সেটা নিয়ে কোনোদিন কিন্তু আমরা জাতীয় পর্যায়ে আলোচনা দেখিনি। এখন তো আলোচনা দূরে থাক, সমস্যাটার সমাধানই হয়ে গেল। এটা কিন্তু খুব কঠিন, সহজ কাজ না কিন্তু, এবং এই কারণেই কিন্তু এতদিন হয় নাই। তো ওনারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছেন এবং ওনারা সফল হয়েছেন। ফেরি সার্ভিস চালু হলেও এখনো নানা চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা রয়েছে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা। বর্ষার ভয়ের কারণে আমরা এই ফেরিটাকে বর্ষায় চালাতে পারবো না। এটা আমরা এখন টেম্পোরারি করে দিলাম, লোকজন যাতায়াত করুক, এটা অভ্যাসক। তারপরে সি ট্র্যাক আসবে। সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ার মূল ভূখণ্ড থেকে 18 কিলোমিটার দূরে বিচ্ছিন্ন এক জনপদ সন্দ্বীপ। 2017 থেকে 25 সাল পর্যন্ত সন্দ্বীপ নৌ রুটে দুর্ঘটনায় 23 জনের মৃত্যু হয়েছে। এই উত্তাল সাগর পাড়ি দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে এতদিন সন্দ্বীপবাসীকে যাতায়াত করতে হতো। তবে এই ফেরি সার্ভিস চালু হওয়ায় এখন অনেকটাই নিরাপদে যাতায়াত করতে পারবে সন্দ্বীপবাসী। সেক্ষেত্রে পর্যটন শিল্প বিকাশে ও অর্থনৈতিক বিকাশেও এই ফেরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। চট্টগ্রামের সন্দ্বীপ থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। হাইকোর্টের রায়ে নিবন্ধন ফিরে পাওয়ার পর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রতিনিধি দল। সকালে নির্বাচন ভবনে দলের সভাপতি তাসমিয়া প্রধানের নেতৃত্বে বৈঠকে যোগ দেন দলটির নেতারা। পরে তাসমিয়া প্রধান বলেন, ভারতের প্রভাবমুক্ত নির্বাচন করতে সিইসিকে আহ্বান জানিয়েছেন তারা। রাজনৈতিক দল হিসেবে 2014 সালের 24 জুলাই জাকপাকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। তবে শর্ত পূরণ না করার অভিযোগে 2021 সালের 28 জানুয়ারি দলটির নিবন্ধন বাতিল করে ইসি। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করলে গত 19 মার্চ তাদের নিবন্ধন ফিরিয়ে দিতে রায় দেন হাইকোর্ট। আমরা চাই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচন, ভারতীয় প্রভাবমুক্ত একটা নির্বাচন। যেই নির্বাচন গত 16 বছরে অনেকবার আমরা দেখেছি যে বাইরের হস্তক্ষেপ হয়েছে,
এরকম এই নির্বাচন, সামনের নির্বাচনটা এরকম হবে না, এটা আমরা বিশ্বাস করি। আমরা হাইকোর্ট থেকে রায় পেয়েছি, যদি কোনো কারণে নির্বাচন কমিশন আপিল করে আমরা অবশ্যই আইনগতভাবে সেটার মোকাবেলা করব। সিন্ডিকেট গড়ে নানা অনিয়ম, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার মাধ্যমে সিআইডিকে নিজের তালুকে পরিণত করেছিলেন সংস্থাটির সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়া। এই সিন্ডিকেটের খোঁজে বিভিন্ন দফতরে চিঠি দিচ্ছে দুদক। এদিকে সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে ৭০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। আমরা আশা করছি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত মোহাম্মদ আলী মিয়াকে পট পরিবর্তনের পর বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। দুদকের অভিযোগে বলা হয়েছে ২ বছর সিআইডি প্রধান থাকাকালে তিনি কোনো নিয়মনীতির পরোয়া করেননি। মামলা রুজু, অভিযান, তদন্তের সিদ্ধান্ত থেকে নিষ্পত্তি সবকিছুই নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেন সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। এবার এই সিন্ডিকেটের বিপুল বিত্ত বৈভবের সন্ধানে সিআইডি সদর দফতর সহ বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক। এদিন মাদারীপুর ১ আসনের সাবেক এমপি নুরি আলম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে ৭০ কোটি টাকার অবৈধ সম্পদ ও ২৩২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। ২৩২ কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পট পরিবর্তনের পর বিদেশে দুর্নীতিবাজদের সম্পদ জব্দ করতে দুদক তৎপর রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশে এবং বিদেশে যে সম্পদ জব্দের বা ক্রয় অবরোধের আদেশ আপনারা দেখছেন, এগুলি দেশে যেগুলি হচ্ছে সেগুলি বাস্তবায়ন করা হচ্ছে, যেগুলি বিদেশে রয়েছে সেগুলি একটু প্রক্রিয়া আছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। চেক ডিজঅনারের মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পত্তি ক্রয়ের নির্দেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। আইএফআইসি ব্যাংকের প্রায় ৪ কোটি ১৫ লাখ টাকা প্রতারণার মামলায় এই আদেশ দেন বিচারক। গেল বছর মামলা দায়ের হলে সমন ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। মামলার অন্য আসামিরা জামিনে মুক্তি থাকলেও পলাতক সাকিব আল হাসান। সমন জারির পর গ্রেফতারি পরোয়ানা, কোনো কিছুতেই আদালতে দেখা মেলেনি ক্রিকেটার সাকিব আল হাসানের। ফলে তার স্থাবর সম্পত্তি ক্রয়ের নির্দেশ দিয়েছেন আদালত। ঘটনা ২০১৭ সালের। আইএফআইসি ব্যাংক থেকে ১.৫ কোটি টাকা ঋণ নেয় সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম, কিন্তু নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ না করায় ব্যাংক থেকে একাধিকবার চিঠি পাঠানো হয়। পরে ব্যাংকে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর সুদে আসলে ৪ কোটি ১৪ লাখ টাকার দুটি চেক দেয় প্রতিষ্ঠানটি, কিন্তু অ্যাগ্রো ফার্মের ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক প্রত্যাখ্যান করা হয়। এতে টাকা পরিশোধের জন্য লিগ্যাল নোটিশ পাঠালেও আর সদুত্তর পায়নি আইএফআইসি ব্যাংক। ঘটনার পরিপ্রেক্ষিতে গেল বছরের ১৫ ডিসেম্বর সাকিব ও তার অ্যাগ্রো ফার্মের ৩ কর্মকর্তা সহ মোট ৪ জনের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা করে আইএফআইসি ব্যাংক। এর ৩ দিন পর ১৮ ডিসেম্বর অভিযুক্তদেরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন ঢাকার সিএমএম আদালত, কিন্তু আসামিরা আদালতের নির্দেশ অমান্য করে হাজির না হওয়ায় চলতি বছরের ১৯ জানুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তাতেও কোনো প্রভাব না পড়ায় সোমবার সাকিবের সম্পত্তি ক্রয়ের নির্দেশ দেন বিচারক। ওয়ারেন্টের পরবর্তীতে যার ফলে যখন আসেননি, এখন বিচারিক কার্যক্রম যাওয়ার জন্য, মামলাটা বদলি হওয়ার জন্য এই স্টেপগুলো পার হতে হবে। ওনার প্রোক্লামেশন অ্যাটাচমেন্ট, ওনার সম্পত্তি ক্রয়ের একটা আদেশ হয়েছে। সাকিবের পাশাপাশি মামলার অন্য ২ আসামি কাজী শাহগীর হোসেন ও এমডি ইমদাদুল হক জামিনে মুক্ত আছেন এবং তৃতীয় আসামি মালেকা বেগম মারা গেছেন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। ২ ফ্রিল্যান্সারকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে বগুড়ায় গ্রেফতার হয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৫ সদস্য। বগুড়ার ধুনট উপজেলা থেকে ওই ২ ফ্রিল্যান্সারকে অপহরণ করে নিয়ে যাওয়ার পথে ভোরে বগুড়া নাটোর আঞ্চলিক মহাসড়কে গাড়ি চালক সহ তাদের আটক করে হাইওয়ে পুলিশ। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। রোববার রাতে বগুড়ার ধনুটের দিঘলকান্দি গ্রামের ২ ফ্রিল্যান্সার রাব্বি ও জাহাঙ্গীরকে একটি মোটরসাইকেল সহ ডিবি পুলিশ পরিচয়ে বাড়ি থেকে আটক করা হয়। পরে তাদের ঢাকা রংপুর মহাসড়কের শেরপুরের মির্জাপুরে এনে পরিবারের কাছে মুক্তিপণ বাবদ দাবি করা হয় ১২ লাখ টাকা। দর কষাকষির এক পর্যায়ে রাব্বির পরিবারের কাছ থেকে ২ লাখ ও মোবাইল ব্যাংকিং থেকে ১,৩০,০০০ টাকা হাতিয়ে নেয় পুলিশ সদস্যরা। আর কি আছেন গাড়ি
সোমবার ভোর 5:30টার দিকে মোটরসাইকেল সহ রাব্বি ও জাহাঙ্গীরকে মির্জাপুর এলাকাতে ছেড়ে দেন পুলিশ সদস্যরা। পরে তারা মাইক্রোবাসে করে দ্রুত সেখান থেকে সটকে পড়ে রাজশাহীর দিকে যেতে থাকে। তবে রাব্বির স্বজনেরা মোটরসাইকেলে করে তাদের পিছু নাই। এক পর্যায়ে বগুড়া নাটোর মহাসড়কের বীরগ্রাম এলাকায় হাইওয়ে পুলিশের সহযোগিতায় অভিযুক্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 5 সদস্যকে আটক করা হয়। ওই সময় মাইক্রোবাসে থাকা আরেক পুলিশ সদস্য আব্দুল ওহাব পালিয়ে যান। ভুক্তভোগীদের দাবি, পুলিশ সদস্য ওহাব তাদের প্রতিবেশী ও রাজশাহীতে কর্মরত। তারই প্ররোচনায় এই অপহরণের ঘটনা ঘটেছে। আমরা ডিবি থেকে আসছি, ঢাকা থেকে আসছি, তো চলো আমাদের সাথে যেতে হবে। কেন স্যার আপনাদের সাথে যা লাগবো? বলে তোমাদের কাছে ফোন আছে কয়েকটা, তারপরে তোমাদের আরো রিপোর্ট আছে তোমাদের নামে। ওরা মুক্তিপণ দাবি করে, প্রথমে দাবি করে 12 লাখ টাকা, এরপরে ওরা কমাতে কমাতে 5 লাখ টাকায় আসে। আটককৃতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আমরা ড্রাইভার সহকারে 6 জন পেয়েছি। পরবর্তী যে বিষয়গুলো সেটা বিস্তারিত তদন্ত হবে, তদন্ত সাপেক্ষে জানা যাবে। অভিযুক্তরা রাজশাহী মেট্রোপলিটন ডিবি পুলিশের উপপরিদর্শক শাহিন অনু, কনস্টেবল রিপন মিয়া, আবুল কালাম, মাহবুর আলম ও বশির আলী। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে পরিপাটি করা সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে গণপূর্ত বিভাগ। নিরাপত্তা জোরদারে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি ঝালাই করে নিচ্ছে সশস্ত্র বাহিনী। মোজাফফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ৫৫তম মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত হচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদনের সর্বশেষ প্রস্তুতি হিসেবে কুচকাওয়াজ ও বিহগল বাজানোর অনুশীলন সেরে নিচ্ছেন 3 বাহিনীর সদস্যরা। দিবসটি ঘিরে প্রায় 1 মাস ধরে জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ করেছে গণপূর্ত বিভাগ। সৌধ মিনার, পায়ে হাঁটার পথ, হেলিপ্যাড, অভ্যর্থনা কেন্দ্র সহ সব স্থান ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হয়েছে। সতেজ ও তাজা ফুলের বাহারি সৌন্দর্য ফুটিয়ে তুলতে রোপণ করা হয়েছে সহস্রাধিক গাছের চারা। টাওয়ার পরিষ্কার, তারপর হাউস পরিষ্কার, এই যে টপ লাগানো হচ্ছে, বিভিন্ন সিসি ক্যামেরা সেট করতেছে, তারপরে কারেন্টের লাইন এগুলো টানতেছে, এগুলো ক্লিয়ার করতেছে। মাঠের যেখানে ঘাস বড় আছে সেগুলো কেটে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। সুন্দর করে রং দেওয়া হচ্ছে, রঙের জন্য প্রচুর পরিমাণের রং মিস্ত্রি রাখা হয়েছে এখানে। ফুল গাছ লাগায়, পানি দেই, আরো বিভিন্ন রকমের কাজ, ধোয়া পাগলা, সব বিভিন্ন রকমের কাজ এখানে আমরা করি। নিশ্ছিদ্র নিরাপত্তার অংশ হিসেবে পুরো সৌধ এলাকায় স্থাপন করা হয়েছে অসংখ্য সিসিটিভি ক্যামেরা। ২৬ মার্চ ভোরে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পরপর সৌধ মিনারের প্রধান ফটক সবার জন্য খুলে দেয়া হবে। তার আগে নিরাপত্তাজনিত কারণে সৌধ এলাকায় সংরক্ষিত রাখা হয়েছে প্রবেশাধিকার। মহান স্বাধীনতা জাতীয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী, বিদেশি কূটনীতিক সহ লক্ষ লক্ষ জনতা সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন। স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। ১৯৭২ সালে সাভারের নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ৮৪ একর জমি অধিগ্রহণ করা হয়। প্রায় ১৬ বছর সময় ধরে ১৫০ ফুট উচ্চতার একটি সৌধ মিনার সহ পুরো চত্বরের নির্মাণ শেষ হয় ১৯৮৮ সালে। সময় সংবাদ, সাভার।